হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। হ্যাপি প্যারেন্টস ডে বন্ডেড উইথ ডেনড্রাইট সুপার কুইক। এই যে আলো, এই যে মায়া, এই যে উৎসব, এসব একটি কারণ আজকে হ্যাপি প্যারেন্টস ডে। আর আজকে এই উৎসবে আমাদের সঙ্গে সামিল হতে আসছেন বুলবুলি। বুলবুলি, তোমাকে স্বাগত। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আর আজকে আরো কিছু কথা নিয়ে, আরো কিছু গল্প নিয়ে আমাদের সঙ্গে আছেন সৌরভ। সৌরভ, তোমাকে স্বাগত। আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই, ইচ্ছে খুশি ফিরিয়ে দেব। বুলবুলি, আমি জানি যে আজকে তোমার পাশে যিনি বসে আছেন তিনি তোমার মা। মার সঙ্গে আলাপ করিয়ে দাও। আমার মা হচ্ছেন শ্রীমতী সন্ধ্যা চৌবে। সন্ধ্যা দেবী, নমস্কার। আমি সবসময় কিন্তু আপনার এই প্রোগ্রামটা আমি দেখি এবং খুব ভালো লাগে। আমাদের সৌভাগ্য। প্রকৃতই আমি যে মায়ের যে গভীরতা অথবা মা শব্দের অর্থ বুঝতে পারি, সেদিন আমি মনে আছে কিনা জানি না, মায়ের আমি হসপিটাল থেকে মাকে ফোন করেছিলাম আমি মা হওয়ার পরে। আমি সন্তানকে কোলে নেওয়ার পরে এমন কিছু ফিলিংস হলো এবং এমন একটা ভয় লাগতে শুরু করলো যে এইটুকু একটা মানুষকে কি করে আমি বড় করে তুলবো। এবং তখন আমার আয়নার দিকে তাকিয়ে নিজেকে অনেক বড় মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে আমি মাকে কত কষ্ট দিয়েছি, কত মায়ের কথা শুনিনি। আমি সেই মুহূর্তটায় আমি হাউ হাউ করে কেঁদে ফেললাম। আর মাকে আমি ফোন করে বাড়িতে বললাম যে জীবনে আমি তোমাকে যত দুঃখ দিয়েছি, যত কষ্ট দিয়েছি, না বুঝেই দিয়েছি, তুমি আমাকে সব দুঃখের জন্য, কষ্টের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি খুব সুন্দর বলেছো। এই যে চোখের সামনে যখন দেখলে এবং বললে যে একে আমি কি করে বড় করে তুলবো, বড় করে তোলা মানে তো শুধু সত্যই ওর বয়স বেড়ে যাক এটা না, সব দিক থেকে বড় করে তোলা। এবং অদ্ভুতভাবে সেই মুহূর্ত থেকে আমি সব মায়েদেরই জাস্টিফাই করতে পারলাম। মা শব্দের অর্থটা না অনেক বড় হয়ে গেল। তখন বুঝতে পারলে মা হওয়া মুখের কথা নয়। এই যে ওর নাম রেখেছিলেন বুলবুলি, আপনি টুনটুনিও রাখেননি, অন্য কাকাতুয়াও রাখেননি, কিংবা টিয়াও রাখেননি, এই যে বুলবুলি রাখলেন। বুলবুলির শব্দটা মাথায় এলো কেন? আপনার কি বুলবুলি মানে পাখি খুব পছন্দের? বুলবুলি কিন্তু আমার ডাক নাম। হ্যাঁ। আমাদের পাশের বাড়িতে একজন ছিলেন, ওনার 4টি সন্তানই মারা যান। তো ওই শেষ মেয়েটি মারা যাওয়ার পর আমার জন্ম, আমি সোনামা বলি। তো সোনামার ওই শেষ সন্তানটির নাম ছিল বুলবুলি। তো ওই হিসেবে আমার নাম বুলবুলি, কিন্তু আমার ভালো নাম বিজয়া। আমার বিজয়া দশমীর দিন জন্ম। তাই নাকি? বেশ, ঠিক আছে, ওর সঙ্গে আলাপ করে নি। সৌরভ, হ্যাঁ, তোমাকে আমরা চিনি, দর্শকও তোমাকে চেনে, কিন্তু তোমাকে গড়ে তোলার পেছনে যিনি আছেন তার সঙ্গে আলাপ করবো। আমার মায়ের নাম শ্রীমতী কণিকা চট্টোপাধ্যায়। কণিকা দেবী, নমস্কার। আমার মা বলতে মনে হয় সর্বং সহা জননী, এবং এই মুহূর্তে আমার শ্রেষ্ঠ বন্ধু। আমাকে জীবন দর্শনের প্রত্যেকটা পথ যিনি চিনিয়ে দেন, এবং ছোটবেলা থেকে আমার যাবতীয় আবদার, বায়না, অত্যাচার সবই মায়ের কাছে, এবং মায়েরও শাসন, আদর, স্নেহ সবটাই বোধহয় আমি। ফলে এক কথায় মায়ের পৃথিবী যেমন আমি, আমার পৃথিবী এবং আমার ঈশ্বর আমার মা। বাহ, এই যে ছেলে এত আদর যত্নে প্রায় মন্ত্রোচ্চারণের মতো আপনাকে আমাদের সামনে হাজির করলো, আপনার চোখটা চিকচিক করছে দেখতে পাচ্ছি। সেটা কি আনন্দে? না, এমনিও খুবই ভালো। আমার ছেলে বলে বলছি না, খুবই ভালো মানুষও ভালো। আপনার গর্ব হয় ওর জন্য, আনন্দ হয় ওর জন্য। ওই যে বুলবুলি একটু আগে বলছিল একে কি করে বড় করে তুলবো, মনে হয় বড় করে তুলতে পেরেছেন। না না, কাঁদবেন। আমাদের এই অনুষ্ঠানে কেঁদে হালকা হবেন এবং হেসেও হালকা হবেন। কিছু কি বলতে চান? না, যেটা হয়েছে ও নিজের ইচ্ছেতেই হয়েছে, নিজেই সবটা করেছে। আপনাকে যে ক্রেডিট দিল সেটা আপনি নিতে চাইছেন না? এই ক্রেডিট দেওয়া নেওয়ার খেলা বোধহয় চলতেই থাকবে, কিন্তু মূল ব্যাপার হচ্ছে আসলে আমরা হয়তো সারাক্ষণ লড়াই করেছি, চেষ্টা করেছি নিজের মতো করে, কিন্তু কোথাও একটা চালিকা শক্তি লাগে তো মানুষকে বাঁচতে হলে। সেই চালিকা শক্তি হয়ে মা সবসময় দাঁড়িয়েছিলেন। মা বোধহয় সম্ভাবনাটা কোথাও দেখতে পেয়েছিলেন। মা তো সেই জন্যই বোধহয় আমার আজকে এই জায়গায় আসতে পারা। সব মাই তার সন্তানের মধ্যে অজস্র সম্ভাবনা দেখতে পান প্রতি মুহূর্তে, আর সেই জন্যই আমাদের এই উৎসব এত সুন্দর লাগে।
সেই জন্যই এত মানুষ তোমার মাকে দেখতে দেখতে নিজের মাকে মনে করেন। আমরা একটা ইচ্ছে পূরণের খেলা খেলি এখানে, আমরা 4টি ইচ্ছে পূরণ করতে পারি। তো এই 4টি ইচ্ছে পূরণের জন্য খেলাটাকে 4টি ভাগে ভাগ করে নেওয়া আছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। প্রথম ধাপে 50 পয়েন্ট জোগাড় করতে হয় এই প্রথম ইচ্ছে পূরণের জন্য। দ্বিতীয় ধাপে আরও 50 অর্থাৎ 100 পয়েন্ট জোগাড় করতে হয় দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য। তৃতীয় ধাপে আরও 50 অর্থাৎ 150 জোগাড় করতে হয় তৃতীয় ইচ্ছে পূরণের জন্য। চতুর্থ ধাপে আরও 50 অর্থাৎ 200 জোগাড় করতে হয় তোমার চতুর্থ ইচ্ছে পূরণের জন্য। এমন অনেক বাবা মা আছেন যারা এই মুহূর্তে একটু বিপর্যস্ত, তার যে ইচ্ছে সেই ইচ্ছেটি পূরণ করবে আজকে যে বিজয়ী বা বিজয়িনী হবে সে আমাদের হয়ে। এটা একটা বিশেষ ইচ্ছে। জ্যোৎস্না হালদারের বয়স 60 বছরের বেশি। রবীন্দ্র সরোবর প্রাইভেট গলিতে থাকেন। এক ছেলে ও 2 মেয়ে। আমার এক ছেলে 2 মেয়ে। এক ছেলে 1 মেয়ে বহুদিন থেকে নিখোঁজ। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, সে আমাকে দেখে না। একবারই কাজ করতাম, 2 বালতি জল নিয়ে 2তলার থেকে 1তলায় পড়ে যায়, মাথায় চড়ে লাগে। ডাক্তারের বলতে কি চায়, আমি প্রাণে মরতে বসেছিলাম। সরকারি হাসপাতালে দেখে প্রাণে বাঁচলাম, কিন্তু কাজ করার কোনো ক্ষমতা নেই। আমার স্বামী কলের মিস্ত্রি, রোজ কাজ হয় না, আমাদের রোজগার খুব কম, আমার খুব কষ্টের দিন কাটে। স্বামীর সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারেন না। আমাদের খাবার দাবারের খুব কষ্ট, কেউ যদি একটু খাবার দিয়ে যায় তাহলে একটু উপকার হয়। এবারে খেলা শুরু করা যাক। তোমার প্রথম ইচ্ছেটা কি? প্রথম ইচ্ছে হলো এই যে সবার জন্য যে আমরা স্বাদ পূরণ, যারা বিপর্যস্ত মানুষ, ছোটবেলায় আমার মনে হতো যে আমার বাড়ির জিনিস আমি লোককে কেন দেব। খুব একটা দেওয়া থোয়াতে আমার আগ্রহ ছিল না। আমরা হচ্ছি কনজিয়া ব্রাহ্মণ, উত্তরপ্রদেশের ব্রাহ্মণ আমরা। তো আমাদের বহু পুরুষ আগে, বাবাদেরও পূর্বপুরুষ, মায়েদেরও পূর্বপুরুষ মুর্শিদাবাদে চলে আসে। তো সেখানে কিছু জমি সম্পত্তি করে সেটা জমিদার, কিন্তু জমিদারি পড়তি অবস্থা। এখন আর সেই জিনিস নেই। এখন আমার বাবা একেবারেই বেড রিডেন, আমার বাবা আর উঠতে পারেন না, আমার বাবা কথাও বলতে পারেন না, খুবই আদো আদো আমার ছেলের মতন কথা বলে। তো বাবা যখন যেতেন, আমাদের একটা নিয়ম আছে, পাত কুড়োতে হয়, অর্থাৎ যে এঁঠো পাত পড়ছে সেই পাত 5টা পাত কুড়োতে হয়, বাড়ির মেয়েকে, বাড়ির বউকেও। তো সেবারে আমারও 5টা পাত কুড়োনোর পালা পড়েছে। বাবা খাওয়াচ্ছে মানে ভুড়ি ভোজ নয়, খুবই সাধারণ খাওয়া। তো মা বলেছে তুই পাত কুড়োবি, তুই দাঁড়িয়ে থাক। তো দাঁড়াতে দাঁড়াতে আমি ভাবছি কি যে মানে এই একটা মহা জ্বালাতনের কাজ পাওয়া গেছে প্রত্যেক 6 মাস অন্তর, আর আমারও বাবার সব পয়সা খরচা হয়ে যাচ্ছে। এরকম দাঁড়াতে দাঁড়াতে আমি যে 5টা পাত টার্গেট করেছি যে এরা উঠলে আমি তুলবো, তাদের মধ্যে একটা বয়স্ক লোক তার 2টো ছোট ছোট নাতি নাতনি নিয়ে খাচ্ছিল। একটা সময় দেখছি যে লোকটা যেভাবে খাচ্ছে মনে হচ্ছে ওই খাবারটা তার কাছে বিরিয়ানি কাটলেটের থেকেও বেশি, এবং ওই বাচ্চাগুলোকে বারবার খাওয়াচ্ছে যেন 4-5 দিন ওরা আর ভালো করে খেতে পাবে না। এবং সঙ্গে কিছু ফাটা জিনিসপত্র এনেছে, তাতে খিচুড়ি দিলে পড়তে পড়তে যাবে, কিন্তু তাও বাড়ির লোকের জন্য নিয়ে যাবে। পাতে কিছু নেই, আর শেষ বিন্দুটাও এরকম করে চেটে চেটে খাচ্ছে। আমার গাটা না কাঁপতে শুরু করলো। আমি ভাবলাম যে ভগবান তুমি আমাকে ক্ষমা করো, আমি কি পাপ করে ফেলছিলাম। আমি যে কত লোকের অন্ন নেই, কত লোকের বস্ত্র নেই, এই বোধই ভগবান আমাকে তুমি দাওনি। আজকে যদি এখানে দাঁড়িয়ে এই অপেক্ষাটা আমি না করতাম, এই বোধ আর আমার বোধহয় সারা জীবনে হতো না। এবং তারপর থেকে আমি যা রোজগার করেছি, আমিও 6 মাস অন্তর অন্তর আমার বাপের বাড়ির গ্রামে গিয়ে ওই ভুড়ি ভোজের ব্যবস্থা যেটুকু করেছি, যে ওই একই মেনু, কিন্তু এটা আমি আজও কন্টিনিউ করি। এবং এই যে মা বাবার ইচ্ছে পূরণ, আমি চাই যে বাবা তো এখন আর যেতে পারবেন না গ্রামে, সেই শরীর বাবার নেই, মা আছে, মায়ের সঙ্গে আমি যেতে চাই। এবং সেই ইচ্ছে পূরণটা যদি আমি করতে পারি, তাহলে আমি আর মা আবার যাব, পুজোর পরেই যাব, বিজয়া সম্মেলনীতে ওদের সবাইকে খাওয়াবো। সেটাই তোমার ইচ্ছে? বাহ, খুব সুন্দর ইচ্ছে। তোমার প্রথম ইচ্ছেটা কি? আমার মায়ের প্রত্যেক দিন সন্ধেবেলার একটা আড্ডার জায়গা আছে। আমাদের একতলার ঘরে সেই আড্ডাটা বসে। আড্ডাটার আমরা নাম দিয়েছি বক বক ক্লাব। সেখানে মানে সম্পূর্ণ অর্থহীন প্রচুর কথাবার্তা পুরো সন্ধে জুড়ে হয়। এতদিন মোটামুটি কাঠের চেয়ার ইত্যাদিতে বসে তারা আড্ডা মারতেন, তবে সবারই বয়স হচ্ছে তো একটু আরামের প্রয়োজন। তাই আমার মনে হয় আমাদের সেই বৈঠকখানার জন্য যদি একটা উডেন কাউচ আর 2টো সিঙ্গেল সিটিং অ্যারেঞ্জমেন্ট পাওয়া যায়
তাহলে সেটা খুব ভালো হয়, মায়েরা খুব মজা আসে সেখানে জমিয়ে গল্প করতে পারবে। বাহ, তো এই দুটো ইচ্ছে পূরণের জন্যই 50 জোগাড় করতে হবে দুজনকেই। বুলবুলি, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম প্রশ্নটা তোমার সামনে আসছে, দেখে নিই। এই যে আমরা একটা দৃশ্য দেখলাম, এটার ভেতরে একটা ইঙ্গিত দেওয়া আছে, তার থেকে আমরা জানতে চাইছি কোন পাখির কথা বলা হলো। বলবো? যদি নিশ্চিত হও বলো। লালঝুটি কাকাতুয়া। এটাই তোমার উত্তর? নিশ্চিত তুমি? নেব তো? তোমার ব্যাখ্যাটা কি? লালঝুটি কাকাতুয়াই কেন মনে হলো? কাকাতুয়ার সিগনিফিকেন্সটাই হচ্ছে লাল ঝুঁটি। এই যে মা যে ঝুঁটি বাঁধছিলেন এবং তার সঙ্গে লাল ফিতে দিয়ে বাঁধছিলেন, এটাই হচ্ছে লাল ঝুঁটি কাকাতুয়া। এটাই তোমার ব্যাখ্যা তো? তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? ও চ্যালেঞ্জ করেনি, এবার দেখে নেবো যে এই উত্তর দিয়ে তুমি 25 পেলে কি পেলে না, দেখা যাক। লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে জীবনিয়া রায়না। কাকাতুয়া একেবারে সঠিক উত্তর। তুমি 25 নম্বর পেলে। সৌরভ, এবার তোমার পালা। প্রথম পর্বের একেবারে প্রথম প্রশ্নটাকে তোমার সামনে আনা হচ্ছে, ভালো করে দেখে নাও। সোনার বাংলা কি আর অমনি অমনি বলে? সেই শুরু থেকেই প্রকৃতি আমাদের ওপর খুব সদয়। খাবার নিয়ে আমাদের নানান রকমের আদিক্ষেতা, খাবার নিয়ে এক্সপেরিমেন্টে আমাদের জুড়ি নেই। আমার তো নতুন কোনো খাবার দেখলেই মনে হয় একটু চেখে দেখি। আর বাঙালির খাবারে তো হাজারো রকমের ইনফ্লুয়েন্স, আরবি, ফার্সি, পর্তুগিজ, মালয়েশিয়ান, এখন তো আবার হয়েছে ফিউশন ফুড। তো অনেক দিন আগেকার প্রাচীন একটা ছড়া, যাতে আছে হাজার হাজার বছর আগে বাঙালির আইডিয়াল ডিশ কি ছিল, টুকে রেখেছি। দাঁড়ান, পড়ে শোনাই। ওগ্গরা ভত্তা, রম্ভ অপত্তা, গায়িক ঘিত্তা, দুগ্ধ সযুক্তা, মোইলি মচ্ছা, নালিত গচ্ছা, দিজ্জয়ী কান্তা, খাই পুনবন্তা। এই হলো বাঙালির সেই আইডিয়াল ডিশ। এইটা হলো ওগ্গরা ভত্তা, মানে গরম ভাত। গায়িক ঘিত্তা, দুগ্ধ সযুক্তা, অর্থাৎ খাঁটি গরুর দুধ থেকে তোলা খাঁটি ঘি। মইলি মচ্ছা মানে মৌরলা মাছ। নালিতে গচ্ছা মানে নালতে শাক। দিজ্জয়ী কান্তা, খাই পুনবন্তা। অর্থাৎ কিনা যে লোকটির স্ত্রী এইসব পদ রান্না করে তার পাতে দিতে পারে সে পুণ্যবান। এবার বলুন তো, রম্ভ পত্তা সেটা কি জিনিস? মণি দিদা আমাদের সামনে মাঝে মাঝেই আসেন, তারপরে এরকম অসম্ভব সব অজানা তথ্য আমাদের সামনে হাজির করেন এবং একটি প্রশ্ন করেন, তারপর উত্তরও জুগিয়ে দেন। আপাতত তোমার কাছে একটি প্রশ্ন রেখেছেন, রম্ভা পত্তা, এই শব্দটির অর্থ কি? পত্তা মানে পাতা, রম্ভা মানে কলা, কলা পাতা। নিশ্চিত হও, উত্তর দাও, আমায় জিজ্ঞেস করো না। কলা পাতা। কলা পাতা, বেশ। আপাতত তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, ও চ্যালেঞ্জ করেনি, তুমি একটি উত্তর দিয়েছো। আমরা এবার মণিদিদার কাছে জেনে নেব যে আমরা তোমার কাছে ঠিক উত্তর না ভুল উত্তর কি পেয়েছি। রম্ভা পত্তা মানে হচ্ছে কলা পাতা। তার মানে মণিদিদা যা জানালেন তার সারবত্তা হলো যে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ।
তোমার কলা পাতাটিতে 25 নম্বর রাখা হলো। বেশ, তোমার দ্বিতীয় প্রশ্ন আসবে। যে প্রশ্নটা আসছে সেটিকে ভালো করে দেখো, তারপর ঠিক উত্তরটা জুগিয়ে দাও। দেখে নিই। এটা কি খাচ্ছি বলো তো? এটাকে বেসিক্যালি তো মিক্স ফ্রুট আইসক্রিম বলে। তুমি যদি সেই নামটাই নির্বাচন করতে চাও করে ফেলো, আর যদি ভাবো যে না আর একটু ভেবে দেখি আর কিছু নাম আছে কিনা, ভেবে নাও। জেলাতো। জেলাতো, এটাই নেবো তো? জেলাতো। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিয়েছো এই আইসক্রিমের নাম সেটাই কিনা। অতি পরিচিত নাম, যেটা তুমি অনেকবার ব্যবহার করেছো, কিন্তু এই মুহূর্তে তোমার মনে পড়েনি, তাই দুর্ভাগ্যবশত তোমার উত্তরটা ভুল হলো। আমরা সৌরভের কাছে যাব। তুমি আছো 25-এ। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটিকে তোমার সামনে রাখা হচ্ছে। আমরা দেখে নিই। উড়িয়ে লুচি আড়াই দিস্তে 1.5 কুড়ি আম সহ, কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের দিস্তে দিস্তে লেখা। বাঙালি কি আজ আর আদৌ ততটা পেটুক আছে, কিংবা ততটা পাঠক? উত্তর যাই হোক, দিস্তে বা দিস্তার হিসাব কিন্তু বিলকুল রয়ে গিয়েছে। কলেজ স্ট্রিটের কাছেই বৈঠকখানা বাজারে গেলে তা আজও মালুম হয়। সেখানে দিস্তা দিস্তা কাগজ আর চাই হয়ে থাকা দিস্তা খাতা। এসব কেনা বেচাতেই দিস্তা এক গুরুত্বপূর্ণ একক। ইদানিংকালের হিসেব অনুযায়ী সাধারণত এক রিমে হয় 500টি কাগজ। তার 20 ভাগের 1 ভাগ হলো গিয়ে এক দিস্তা, মানে 25টি। অতীতে দিস্তার এই শক্ত পাটিগণিতটি ছিল আরো জটিল। তখন এক দিস্তা বলতে সাধারণত কটি বোঝানো হতো? এক দিস্তা বলতে কটি বোঝানো হতো আগে? 24টা। 24টা? নিশ্চিত তুমি? কাগজ নিয়ে কারবার করা আছে নাকি? না, ছোটবেলায় আমাদের ওই মুদির দোকান থেকে দিস্তা কাগজ কিনে আনতে হতো, তখন বলতে হতো যে কটা। কিন্তু উত্তরটা 24টা। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল, যদি এটা ঠিক হয় তাহলে তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমরা দেখে নিই আমরা ইচ্ছে পূরণের কাছে পৌঁছতে পারছি কিনা, যাচাই করি। আগে এক দিস্তা বলতে 24টি বোঝানো হতো। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পেয়েছি সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে সৌরভ। তুমি ছিলে 25-এ, আরো 25 জোগাড় হয়ে গেল, অর্থাৎ তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেল। চলো আমরা সেই বকবক ক্লাবের সেই সামগ্রীর দিকে এগোই, যেখানে গিয়ে মা এবারে আরো জমিয়ে বকবক করতে পারবে। একদম। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটারি। আপনাকে জিজ্ঞেস করবো যে এই আমাদের জীবনের ভুল ঠিকের খেলায় এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা আছে যে ভুলটাও না করলেও পারতো? হ্যাঁ, আছে অনেক ঘটনা। একটা ভুল তো পড়াশোনাটা তখন করলো না, তখন ও সিরিয়াল করতো। পড়াশোনা মানে আমি উচ্চ শিক্ষাটা করলাম না, মানে মাস্টার ডিগ্রি যেটা, গ্রাজুয়েশনের হ্যাঁ। পরে আমি উচ্চ শিক্ষা করতে পারতাম। আর বিয়ে বিয়ে
বিয়ে মানে আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি, মানে অভিনয়টাও আমি কিন্তু সিরিয়াসলি কখনো করিনি। মানে সেই সময় প্রচুর অফার্স ছিল, সব কিছু ছিল, সিনেমা থেকেও অফার ছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে না, আমার সেটেল করা উচিত, সংসার করা উচিত, সব কিছু। তখন তুমি প্রেমে পড়েছো? তখনও খুব ইচ্ছা ছিল যে গ্রামে যেটা করতো আর কি, শ্বশুর শাশুড়ি পায়ে তেল দেওয়া, হাজব্যান্ডের পায়ে তেল দেওয়া, এইটাই ছিল সুন্দর সংসার। সেইটাই ওর ইচ্ছে হয়েছিল? বাহ, তা সেটা তখন তুমি বাবাকে বললে? তখন আমি বাবাকে রোজই বলতাম যে বাপি সববার বিয়ে হয়ে গেল, বাপি তুমি আমার বিয়েটা কেন দেখছো না? বাপি বললো কি দেখবো? আমি বললাম তুমি আমার পাত্র দেখবে না, আমি বিয়ে করবো না। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। আর কেউ আমাকে প্রপোজও করতো না। ভয় পেতো নাকি? কি জানি, কেউ এসে বলতো না যে আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, তোমাকে আমার ভালো লাগে, বা ডেটিং এ যাব। সবাই দেখি চলে যাচ্ছে, আমার আর কপালে কোনো শিকে ছিটছে না। আমি তখন বাপির থেকে 1500 টাকা নিলাম। 1500 টাকা নিয়ে আমি কম্পিউটারে মামনি আর আমি গিয়ে মানে ওই ম্যাট্রিমোনিয়াল সাইটে গিয়ে ভালো করে নিজের বিয়ের বিজ্ঞাপন দিলে? কি লিখলে নিজের সম্পর্কে? হ্যাঁ, একটি বিবাহযোগ্যা উন্মাদ কন্যা বিয়ে করিতে চায় এবং হাউসওয়াইফ। আচ্ছা, এবার সবাইকে আমি বলছি যে আমি তো হাউসওয়াইফ হতে চাই। তারা বলেন না না, হাউসওয়াইফ হলে তো খুব বিপদ, তোমার দুদিনের বেশি ভাল লাগবে না, তুমি হাউসওয়াইফ হো না। আমি ভাবছি কি আমার তো স্বপ্ন। ও তুমি ঠিকই করে রেখেছিলে যে তুমি হাউসওয়াইফই হবে। ইচ্ছে পূরণ হচ্ছে না, আমি তো হাউসওয়াইফ হতে পারছি না। এবার দেখছি স্যাটারডে সানডে সম্বন্ধ আসছে, কিন্তু ক্যান্সেলেশনের ভাগ বেশি। তারপরে আমার বরের সাথে আলাপ হলো। আমি বললাম যে একটাই শর্ত, তুমি কবে বিয়ে করবে বলো। আমার বর বললো যেদিন হবে বলবে সেদিনই করব। আমার বর এসে মাকে আর বাবাকে বললো, কিন্তু মা বাবা বলেছিল যে একেই বিয়ে করো, কিন্তু কিছুদিন বাদে অ্যাটলিস্ট কেরিয়ারটা, মানে কেরিয়ার ইন সেন্স নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের পায়ে আর দাঁড়িয়ে আমি বিয়েটা করিনি। তুমি তখন একটু বিয়ে পাগলা ছিল? বিয়েটা করিনি, হ্যাঁ। তো সেটা মা বাবার বিরুদ্ধে গিয়ে করলে? হ্যাঁ। ওরা বারণ করলো, তারপরেও করলে? কিন্তু তবুও নিজের মনে হয় এখন যে বাবা মা যে স্বপ্নটা দেখেছিল বা যে ইচ্ছে পূরণটা আমি করতে পারতাম, সেটা শুধু নিজের খামখেয়ালিপনার জন্য আমি করিনি। ওই ভালোবাসা এমন একটা জিনিস, ওরকম খামখেয়ালিপনা করিয়ে নেয়। ব্রেটেল ব্রেক্ট বলে এক বিখ্যাত নাট্যকার, তার একটা ছোট্ট কবিতা আছে, সেখানে একটি মেয়ে ওই রকম, যে ওকে কষ্ট দিতে পারে জেনেও তার সঙ্গে চলে যাচ্ছে, যাওয়ার আগে ওর বাড়ির লোকেদের বলে যাচ্ছে যাকে ভালোবাসি তার সাথে যাব চলে, হিসেব নেব না কি মূল্য দিতে হবে, ভেবে দেখবো না বোকামি করছে কিনা, যাকে ভালোবাসি তার সাথে যাব চলে। ভালোবাসা এমন একটা জিনিস যা অনেক বড় পাহাড় ডিঙিয়ে দেয় আমাদের। বেশ, তোমার তৃতীয় প্রশ্নটাকে তোমার সামনে হাজির করা হচ্ছে। এটি সঠিক উত্তর দিয়ে তোমার প্রথম ইচ্ছে পূরণটা করে নাও। একটি জিনিস তৈরির পদ্ধতি দেখানো হলো, তাই এটা কি তৈরি করা হলো? আমার মনে হচ্ছে সিঁদুর, ভার্মিলিয়ন। সিঁদুর? তাহলে কি এই উত্তরটাই নেব? চিন্তায় একটা সিঁদুরে মেঘ। আমার একটা সিঁদুরই মনে হচ্ছে। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, সিঁদুর। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, থাক। বেশ, ও চ্যালেঞ্জ করেনি, তুমি বলেছো সিঁদুর। এবার দেখে নেব তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটার হাত ধরে আমরা প্রথম ইচ্ছে পূরণ করতে পারছি কি পাচ্ছি না। সিঁদুর, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ।
এবং তুমি ছিলে 25-এ, 25 থেকে আরো 25 জোগাড় করে পৌঁছে গেছো 50-এ। 50-এ পৌঁছানো মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটালি। আমাদের এবারের দ্বিতীয় ইচ্ছে তোমাদের দুজনেরই জেনে নেব, তারপর আমরা প্রশ্নের মধ্যে ঢুকবো। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমি 3 বার চেষ্টা করেছি মাকে বাবাকে বৈষ্ণোদেবী নিয়ে যাওয়ার, কিন্তু হয়ে ওঠেনি। আমি চাই যে এবার বৈষ্ণোদেবী নিয়ে যেতে। মা বাবাকে নিয়ে? বাবাকেও নিয়ে যাব, কারণ এখনো বাবার যেটুকু অবস্থা রয়েছে পারবে, বাবা কষ্ট করেও যেতে পারবে। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? বড়বেলু বলে শ্রীরামপুরে একটা জায়গা আছে, সেখানে সোমনাথ মহারাজ বলে একজন আছেন, তিনি একটি ছোট্ট আশ্রম করেছেন। সেই আশ্রমের সঙ্গে আমি, মা এবং আমাদের বেশ কয়েকজন বন্ধু যুক্ত। সেখানে আমরা ওই আমাদের সামান্য সামর্থ্য দিয়ে হয়তো পুজোর সময় জামা কাপড় বা কোনো সময় একটু বই খাতা, কোনো সময় অন্য কোনো সামগ্রী পাঠানোর চেষ্টা করি। সোমনাথ মহারাজের আশ্রমের জন্য যদি কিছু আর্থিক অনুদান সম্ভব হয়। বেশ, এই দুটো ইচ্ছে পূরণের জন্য আবার তোমাদের 50 জোগাড় করে 100-তে পৌঁছতে হবে। 100-তে পৌঁছতে পারলে দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। এছাড়া এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে মার জন্য একটি বিশেষ পুরস্কারও থাকবে। সৌরভ, তোমার জন্য তৃতীয় প্রশ্নটা আসছে দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, কথাগুলো যেন একেবারেই সার্থক আজকের শাহজাহান নাটকের সৃষ্টিকর্তা উৎপল দত্তের জন্য। ভুবন সোমের সোমবাবু থেকে আগন্তুকের অনাহত অতিথি, কখনো বা গোলমাল है भाई सब गोलमाल है। वो कहा करते थे कि मनुष्य को अपने आदर्श और मूंछों का उचित आदर करना चाहिए। मुस्ताश इज द मिरर ऑफ ह्यूमन सोल एंड माइंड। मूंछ तो मन का दर्पण है। लाख रुपए की बात है। बेटा, मैं तो कहता हूँ जिसके पास मूंछ नहीं उसके पास मन ही नहीं है। 1949 সালে তারই পরিচালনায় তৈরি হয় লিটল থিয়েটার গ্রুপ। পরবর্তীকালে যোগ দেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে। মানুষের জন্য মানুষের কথা বলতে তৈরি হয় একের পর এক ঐতিহাসিক প্রযোজনা। 1946-এ ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ নিয়ে তৈরি করেন একটি নাটক। মিনার্ভা থিয়েটারে মঞ্চস্থ হবার সাথে সাথে ভারত রক্ষা আইন অমান্য করার অপরাধে এক মহালয়া সকালে গ্রেপ্তার হন উৎপল দত্ত। 140/24 এই বাড়ি থেকে যে বিপ্লবের ঢেউ একদিন শুরু হয়েছিল তার শব্দ আজও পাওয়া যায় এই বাড়ির আনাচে কানাচে। টেবিল, চেয়ার, লাইব্রেরি, ম্যানুস্ক্রিপ্ট ছেড়ে এই রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন আজকের শাহজাহান। কোন নাটকের জন্য উৎপল দত্ত গ্রেপ্তার হন ও তাঁর কারাবাস হয়? কোন নাটকের জন্য উৎপল দত্ত গ্রেপ্তার হন ও তার কারাবাস হয়? একটি যুগান্তকারী নাটক। কল্লোল। তুমি যদি নিশ্চিত হও জোর দিয়ে বলো, আর যদি মনে হয় যে না ভাববে ভাবো। তুমি যদি চ্যালেঞ্জ করতে চাও চ্যালেঞ্জ করতে পারো। কল্লোল। কল্লোল, তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, এবার আমরা দেখে নিতে চাইবো তোমার যে উত্তরটা তুমি দিলে কল্লোল, এইটি সেই নাটক কিনা। কল্লোল নাটকের জন্য উৎপল দত্ত গ্রেপ্তার হন। দীর্ঘ 7 মাস কারাবাস হয়। পরবর্তীকালে এই নাটকের নামেই নামকরণ হয় তার বাড়ির। তার মানে তোমার কাছ থেকে যে উত্তর পেয়েছি সেটা একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। 50 নম্বর তোমার কাছে ছিল, আরো 25, তুমি 75-এ পৌঁছলে। তুমি আছো 50-এ। তোমার দ্বিতীয় ধাপে চতুর্থ প্রশ্নটা তোমার সামনে রাখা হচ্ছে, দেখে নি।
একটি জিনিস তৈরি করার পদ্ধতি দেখানো হচ্ছিল, এটা কি তৈরি করা হচ্ছিল? দুটো নাম মাথায় আসছে। কি কি নাম? একটা হচ্ছে প্লাস্টার প্যারিস, আর একটা হচ্ছে নেম প্লেট। কিভাবে? তুমি দেখেছো তো ভালো করে যেটা দেখানো হচ্ছিল? কিচ্ছু মাথায় আসছে না? পাস। বেশ, ঠিক আছে, তো ও পাস করে দিয়েছে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমি একবার থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই বলতে পারো, তোমার একটা সাহায্য চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, সাহায্য চলে যাবে নিশ্চয়ই। তুমি মার সাহায্য নিলে সাহায্য যাবে না, মার থেকে সাহায্য নেবে, সেটা আচ্ছা স্বীকার চ্যালেঞ্জ করবে। করব কি করব না সেটুকু প্রশ্ন করতে হবে। হ্যাঁ, সেটা করতে হবে, সেটা করব চ্যালেঞ্জ। বুঝতে পারছিস না ওটা দেখ। হ্যাঁ, তুমি কি বলছো? কপালটুকে করছি, তাহলে করছি। বেশ, করো চ্যালেঞ্জ। চক চক চকখড়ি আর কি, এটাই তোমার উত্তর। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। যদি তোমার উত্তর ঠিক হয় তাহলে তোমার ইচ্ছে পূরণ হবে, আর যদি ভুল হয় তাহলে তোমার 25 নম্বর কাটা যাবে। আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তোমার মনে যেটা আঁক কষলো চক দিয়ে, সে উত্তরটা একেবারে সঠিক উত্তর হলো। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং তোমার কাছ থেকে যেহেতু উত্তরটা পাওয়া যায়নি, তাই দুর্ভাগ্যবশত আমরা যে ঘোষণা করব যে তোমার উত্তরটা ভুল হলো। তোমাকে 50-এ আপাতত দাঁড় করিয়ে রেখে যেহেতু তুমি পৌঁছে গেছো 100-তে, এই 25 জোগাড় করে, অতএব তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়েছে। এছাড়া এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ সোনার হার এবং কানের দুল মাকে পরিয়ে দাও। সৌরভ, তোমাকে একটা জানতে চাইবো যে তোমার এ পাশে একজনের থাকার কথা ছিল, তিনি নেই, এই বিষয়টাও বা কি, মানে কেন নেই, কি ব্যাপার? আমার বাবা 2010 সালে চলে গিয়েছেন একটা আকস্মিক দুর্ঘটনায়। তবে বাবার কথা বলতে গেলে আমি যে কাজটা করি অভিনয়, সেটা ফুল টাইম প্রফেশন বা জীবিকা হিসেবে নেব, সেটা একেবারেই বাবার ইচ্ছে ছিল না। বাবা সবসময় চাইতেন আমাদের বাড়িটাকে বলা হয় উকিল বাড়ি, উকিল বাড়ির ছেলে উকিলই হবে। তো যখন আস্তে আস্তে আমি সেখান থেকে বিগড়োচ্ছি এবং আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছি বলা চলে, তখন বাবার সঙ্গে আমার একটা কোথাও দূরত্বের সম্পর্ক তৈরি হলো। দুজনে প্রকাশ্যে দুজনকে কখনোই প্রশংসা করতাম না, দুজনের মধ্যে কথাবার্তা বিশেষ হতো না। সেটা আজকে আমার কোথাও গিয়ে খারাপও লাগে, মনে হয় যে হয়তো কোনো একটা সময় সেটা মিটিয়ে নিলেই তো হতো। কারণ আমি অনেক পরবর্তীকালে বাবার অফিস থেকে যখন বাবার বকেয়া আর্থিক বিষয়গুলোকে মেটাতে গিয়েছিলাম, তখন জেনেছিলাম যে বাবা সহকর্মীদের কাছে আমার প্রবল প্রশংসা করেছেন। তখন সেটা ভীষণ ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে তাহলে এই কথাটা তুমি আমায় বলতে পারলে না। আর তখন নিজেকেও মনে হচ্ছিল যে আমিই বা কোন তালেবর হয়ে উঠেছিলাম যে এই সামান্য অভিমানটুকু ছেড়ে, নিজের সেই জায়গাটুকু ছেড়ে আমি গিয়ে বলতে পারলাম না, তাহলে হয়তো মিটে যেত। সেটা একটা আক্ষেপ কোথাও গিয়ে রয়েই গেছে। কিন্তু তা বাদ রেখে ওই আমার প্রফেশনে আসা এবং সমস্ত কিছুকে নীরবে সমর্থন করে গেছেন আমার মা সারাক্ষণ। হয়তো বাবার সঙ্গে তার যুদ্ধ হয়েছে, বিবাদ হয়েছে। সময়টা তো খুব মারাত্মক, তাই তো? খুব সাংঘাতিক, মায়ের জন্য তো খুবই ভয়ানক। হ্যাঁ, লুকিয়ে ওর নাটক দেখতে যেতাম, বলতাম বাপের বাড়ি যাচ্ছি। উনি নাটক দেখতে জানোনি কোনোদিন? না। একটু আমি বলবো এখানে, ও যখন বাবা হবে ও নিজেও সন্তানকে এত ছাড় দিতে পারবে না। কেন কি, আমি তো মা হয়েছি, আমি বুঝতে পারি সন্তানকে একটা নিশ্চয়তার রাস্তায় দেখতে ভালো লাগে। তাই ভেতরে হয়তো একটা দিক মনের বলছে যে সন্তানের এটা শখ, হয়তো এখান থেকেও অনেক উন্নতির রাস্তা দেখবে, কিন্তু যতদিন না দেখছে ততদিন ওই সিঁদুরে মেঘটা মাথায় নাড়া দিতেই থাকে। আমার মনে হয় অনিশ্চয়তাগুলো মনে বাসা বাঁধে এবং তা অন্য রূপে বাসা বাঁধে। তুমি মুখে বলবে তোমার সন্তানকে যে আমি তো এই পথে হেঁটেছি, তুমি করো, তুমি নিশ্চয়ই পারবে, কিন্তু ভেতরে ভেতরে তোমার কোথাও একটা আচ্ছা ও যদি না পারে তাহলে কি হবে, এবং এই না পারে এই ভাবনা থেকেই কিন্তু তোমার সঙ্গে দূরত্ব তৈরি হবে। এখন মনে হয় যে এতটা না করলেই হতো,
ওই যে প্রতিনিয়ত বলে চলা যে খারাপ এই ওই, সেখান থেকে আমারও বোধহয় একটা বাষ্প জমেছিল কোথাও, যেটা আমিও বের করে দিতে পারিনি চোখের জল করে। তুমি আর চাইলেও ওই মুহূর্তটাকে ফেরত আনতে পারবে না, যা তোমার হাতের বাইরে চলে গেল। আমার মনে হয় যে সময় বড় সীমিত, সময় বড় দ্রুত ফুরোচ্ছে। আমি তো অন্যায় করি, কিন্তু আমি চেষ্টা করি সেই অন্যায়টা যে করে ফেলেছি সেটা তো আর ফেরানোর কোনো উপায় নেই, সেই জায়গাটা আমি ঠিক করে নিতে। কারণ আর সময় নাও পেতে পারি যে এই যে দূরত্বটা তৈরি হয়েছে এই মানুষটার সঙ্গে, এই যে অন্যায়টা আমি করে ফেলেছি, ফিরে এসে আর নাও দেখতে পারি। এরকম বারবারই হয়েছে। আমার বাবার যখন এইরকম অবস্থা হলো, সেদিন আমি গেছিলাম বাড়িতে, পুজোটা করে আমার বাবা জেনারেলি বেরিয়ে আসে, বাবা দরজা খুলছে না। তো আমি দরজাটা অনেকবার ঠক ঠক করার পর না আমার মনে হলো যে কিছু একটা ঘটেছে। আমি নোড়া দিয়ে এসে দরজাটা ভেঙে ফেললাম। ভেঙে দেখছি বাবা এরকম করে ভূতে পাওয়া মানুষের মতো এরকম তাকিয়ে রয়েছে। বাবা কথা বলতে পারছে না, জিভটা প্যারালিটিক হয়ে গেছে, হাত পা আর কিছু করছে না। এবং আমার তখন বারবার মনে হচ্ছে যে বাপি তো আমাকে রসগোল্লা খেতে চেয়েছিল, মা আমি আজকে বাপিকে রসগোল্লাটা আনলাম না। কারণ সেই দিন আমার মনে হচ্ছিল যে সারাদিন উপোস করে আছি, আমি ক্লান্ত, রসগোল্লাটা আমি কাল খাওয়াবো। কিন্তু বাবার আর রসগোল্লা খাওয়ার অবস্থা রইল না, কারণ বাবার তো সবটা বন্ধ হয়ে গেছে। এটা আমার বারবারই মনে হয়। সেই জন্য আমি কোনো কিছু আর ফেলে রাখি না, এখন যা হবে এখনই করে দিই আমি। তাহলে এই তোমার কাছ থেকে এই তথ্যটা জানার পর অনেক মানুষ তোমার সঙ্গে ঝগড়া করতে চাইবে এই ভেবে যে ও ঠিক ভাব করে নেবে। মুখিয়ে থাকা প্রচুর ঝগড়া তোমার জন্য অপেক্ষায় রইল। সৌরভ, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে, তোমার তৃতীয় ইচ্ছেটা জেনে নেব, তারপর তোমার কাছে প্রশ্ন রাখবো। আমার তৃতীয় ইচ্ছে হচ্ছে, আমাদের বাড়ির ঠিক সামনের অংশটায় একটা জায়গা আছে, মানে আমাদেরই জায়গা। সেই জায়গাটায় মা খুব সযত্নে কিছু গাছ করেছেন। পেঁপে গাছ হয়েছে, আম গাছ হয়েছে, একটা বেল গাছ হয়েছে, কিছু ফুলের গাছ হয়েছে। মাঝে মধ্যেই আমার পাতে দুটো উচ্ছে এসে পড়ছে, বলছে এটা আমাদের বাড়ির গাছে। সেই কিচেন গার্ডেন বা সেই বাগানটাকে আমি আরো সুন্দর করে সাজিয়ে দিতে চাই। বাহ, দারুণ সুন্দর। আর মার বাগানের একমাত্র বড় গাছ কিন্তু তুমি। বাহ, তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য 4 নম্বর প্রশ্নটাকে তোমার সামনে আনছি, একটু ভালো করে দেখো, তারপর উত্তর দাও। ট্যাক্সি মানে আমরা জানি 4 চাকার একটি যান, অতি প্রয়োজনীয়, কিন্তু সেই বাহনটিকে নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। 1980 সালে ভারতবর্ষের একটি রাজ্যে মোটর বাইক ট্যাক্সি চালু হয়। একজন মাত্র সওয়ারের জন্য একজন পাইলট। অল্প খরচায় সারা দিন ঘুরে বেড়ানো যায়। ভারতবর্ষের অন্যান্য শহরেও এখন মোটর বাইক ট্যাক্সি নামানোর পরিকল্পনা চলছে। সম্প্রতি বেঙ্গালুরু ও গুরগাঁওতেও 2 চাকার ট্যাক্সি চালু হয়েছে। নানান রকম অ্যাপের মাধ্যমে সেগুলি বুক করা যায়। এই সস্তার ট্যাক্সি ভারতবর্ষের পাবলিক ট্রান্সপোর্টে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিতে পারে। ভারতের কোন রাজ্যে প্রথম মোটর বাইক ট্যাক্সি চালু হয়? ভারতের কোন রাজ্যে প্রথম মোটর বাইক ট্যাক্সি চালু হয়েছিল? গোয়া। যদি মনে হয় নিশ্চিত হয়ে একটি উত্তর দাও। গোয়া। যে ভঙ্গিমায় বলছো, গোয়ানিজরা খুব হতাশ হবে। আমার জায়গাটা যাওয়া হয়নি, সোনা থেকে বলছি। সোনা থেকে? বেশ, তোমার এই উত্তরটা নেব না। উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। দেখি তোমার উত্তরটা ঠিক না ভুল। ভারতবর্ষের প্রথম মোটর বাইক ট্যাক্সি চালু হয় গোয়াতে। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে নির্ভুল উত্তর। ধন্যবাদ। তুমি পৌঁছলে 125। এবার বুলবুলি, তোমার পালা। তোমাকে একটি প্রশ্ন দেব, সেই প্রশ্নটা যাতে তোমাকে আনন্দ দেয় এবং আমাদেরও আনন্দ দেয়, সেই জন্য প্রশ্নটা সামনে আসবে। দেখে নি। আশ্বিন মাসে দুর্গা পূজা, মনের মানুষ চলছে খুঁজা।
আশ্বিন মাসে দুর্গা পূজা মনের মানুষ চলছে পূজা মরদ আছে পুরুলিয়ার গায়ে গো পথছে লাল মাটিতে খরা ও সুজন হে আইসো তুমি ফিরাইলিতে বধুকে ও সুজন হে আইসো তুমি ফিরাইলিতে বধুকে ও সুজন হে আইসো তুমি ফিরাইলিতে বধুকে অনেক ধন্যবাদ। বেশ, কিন্তু এই যে আয়োজন এই সবই তো একটি প্রশ্নের জন্য। তোমাকে বলবো যে বুলবুলিকে যদি তুমি প্রশ্নটা করো। এইটা তো একটা ঝুমুর সুরে গান, মানে ট্র্যাডিশনাল একটা সুর। ঠিক এই সুরে বাংলা একটা বিখ্যাত গান আছে, ভীষণ বিখ্যাত গান, সেই গানটা কি? আশ্বিন মাসে দুর্গা পূজা মনের মানুষ চলছে পূজা। খুব সহজ গান, অনেকবার শুনেছো, অনেকবার নিজে গুনগুন করে গেয়েছো। আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে। প্রথম লাইনগুলো কি? ও সুজন হে আইসো তুমি ফিরাইলিতে বধুকে ও সুজন হে আইসো তুমি। এই গানটা ধরে যদি পৌঁছতে পারো, প্রথম লাইনটা গাইতে থাকো মনের মধ্যে, পেয়ে যাবে এক্ষুনি। আমি পারবো না। বেশ, ঠিক আছে, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? ভাদর ও আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আর না থাকিও বাপের ঘরেতে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরে। ওরে বাবা, পুরো গানটা বলে দিলি তো, মানে মনেই কষ্টটা আছে তোর মনে হচ্ছে। প্রচন্ড বিশ্বাস করো। ওর কাছ থেকে একটা উত্তর পেয়েছি। স্বাগতা, তোমাকে জিজ্ঞেস করবো যে যে উত্তরটা চ্যালেঞ্জ করে ও জানিয়েছে সেই উত্তরটা কি ঠিক হয়েছে না ভুল? একদম 100% ঠিক, পুরো 4টে লাইন বলে দিয়েছে। আমি ওই জন্য বললাম যে মনে প্রচুর ব্যথা জমে আছে, ওই জন্য 4 লাইন মুখস্থ করে রেখেছি। বুঝলে আর কেউ বুঝলো না, বুঝলে? বেশ, তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো চ্যালেঞ্জ করে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। যেহেতু তোমার কাছ থেকে উত্তর পাওয়া যায়নি, তাই আমাদের ঘোষণা করতে হচ্ছে যে তোমার উত্তরটা ভুল হয়েছে। আগে তোমার ছিল 125, এখন তুমি আরো 25 জোগাড় করে 150-তে পৌঁছে গেছো, অর্থাৎ তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। আমরা সেই তৃতীয় ইচ্ছে পূরণের উৎসব করব, কিন্তু আজকে আসার এই মূর্ছনা তৈরি করবার নিশ্চয়ই আরো কোনো কারণ আছে। আমরা সেই গোপন কারণটি জানতে চাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এই পুজোয় একটা অ্যালবাম আমরা বার করছি। এর মধ্যে আমরা 6টা গান বিভিন্ন প্রভিন্সের ইন্ডিয়ার 6টা গানকে আমরা বেছে নিয়েছি, এবং তার সঙ্গে আমরা যে মিউজিক অ্যাড করেছি সেগুলো বিভিন্ন প্রান্তের মিউজিক। যেমন আসামের সঙ্গে আমরা আফ্রো কিউবান একটা মিউজিকের মানে মেলবন্ধন করেছি। আবার গোয়ান গানের সঙ্গে আমরা ব্লুজ, যেটাকে ফিডল বলা হয়, সেটার একটা কম্পাইলেশন করেছি। তো এই হচ্ছে কনসেপ্ট আর কি। আশা করি সকলের ভালো লাগবে। এই অ্যালবামের নাম দিয়েছি আমরা বানজারা। গানগুলো গাইছে কে? স্বাগতা। সবই স্বাগতা গেয়েছে। তো স্বাগতাকে আমরা পেয়ে আমরা খুব খুশি। আমি সারাদিন অভিনয়ের মধ্যে থাকি, গানটা
বেশি ভালোবাসি, কিন্তু এইভাবে মানে এটা আমার স্বপ্নের বাইরে যে আমি এনাদের দুজনের সঙ্গে একটা অ্যালবাম করছি, একই স্টেজে দাঁড়িয়ে আছি, তো স্বপ্নের সীমানা পেরিয়ে গেছি বানজারাতে। বাহ বাহ বাহ, ধন্যবাদ। এই গানের তালে গানের ছন্দে এবার আমাদের উৎসব করার কথা, মায়ের জন্য বাগান সাজিয়ে দেওয়ার কথা। চলো আমরা সবাই মিলে বাগান সাজাই, এসো। সৌরভ, তুমি তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো এবং তোমার চতুর্থ ইচ্ছেটা তোমার কাছে একবার জেনে নেব। মায়ের বেটায় ছোটবেলা থেকে ভাল লাগে হচ্ছে বেনারসের গঙ্গা আরতি যখন হয় সেই দৃশ্যটা, কাশীর অলি গলি, এবং এটা আমাদের দুজনেরই অনেক দিনকার শখ যে আমরা দুজন মিলে একবার কাশী মানে বিশ্বনাথ ধাম বেড়াতে যাব। সেই বেনারস যাওয়া আমাদের দুজনের ট্রিপ যদি সম্ভব হয়। বাহ, খুব সুন্দর ইচ্ছে। এই জন্য তোমাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই 25-25-50 জোগাড় হয়ে যাবে। এছাড়া তোমার একটি জাদু প্রশ্ন আছে, তুমি কি এখন জাদু প্রশ্নটা নিয়ে একেবারে সরাসরি চতুর্থ ইচ্ছে পূরণটা করতে চাইবে? না না, মানে গুটি গুটি পায়ে মায়ের হাত ধরে বেনারস পৌঁছতে চাইছো। বেশ, তোমার এইবারের যে সাধারণ প্রশ্নটা আসছে চতুর্থ ইচ্ছে পূরণের জন্য, সেটাকে ভালো করে দেখো, তারপর বাবা বিশ্বনাথের নাম স্মরণ করে ঠিক উত্তর দাও। জায়গার নাম বা তোমার যদি মনে হয় কোনো একটা বংশ পরম্পরার নাম, যা তোমার মনে হয়। এটা মায়ের হেল্প নেব। বেশ, নাও। কাশিমবাজার, জানবাজার আর কাশিমবাজার একই তো। জমিদারির নাম জানবাজার। জানবাজারের জমিদারি? জানবাজার। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, আমরা এবার দেখে নিতে চাইবো তোমার যে উত্তরটা পাওয়া গেল, এই উত্তরের হাত ধরে আমরা 175 নম্বরে পৌঁছতে পারলাম কি পারলাম না। বাজার একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। সেই সঙ্গে তুমি পৌঁছলে 175-এ। তোমাকে একটু অপেক্ষায় রাখি, বুলবুলি তোমার কাছে আসবো। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য এইবারে তোমার হাতে জাদু প্রশ্ন আছে, তুমি কি সেটা চাইবে নাকি তোমার সাধারণ প্রশ্নের অপেক্ষায় থাকবে? সাধারণ ধরেই যাই, জাদু থাক পরের জন্য। বেশ, তোমার 6 নম্বর আজকের শেষ সাধারণ প্রশ্নটিকে তোমার সামনে হাজির করছি, দেখে নাও তাকে।
একই পটল দু রকম রূপ, একটার নাম দোলমা আরেকটার নাম কোরমা। আপনাকে বলতে হবে কোনটা দোলমা কোনটা কোরমা। কোনটা কোরমা পটলের আর কোনটা দোলমা? যেটা কারির মতো আছে এটা হচ্ছে কোরমা, আর যেটা এই আছে সেটা হচ্ছে দোলমা। ভালো লাগে খেতে? বেশ, যদি ঠিক হয় আরো ভালো লাগবে, আর যদি ভুল হয় তাহলে একটু বিস্বাদ লাগবে। তোমার এই উত্তরটা নিলাম, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটি সঠিক উত্তর কিনা, দেখা যাক। এই যে এটা যেটা আমরা কোরমা বলছি, এর ভেতরে কিছু থাকে না, এটা একদম পটল মশলা দিয়ে কষা কষা, দারুণ, প্রায় মাংসের পর্যায়ে খেতে। আর অন্যটা যেটা, এর মধ্যে একটা পুর থাকে, সেই পুর আমিষ হতে পারে, নিরামিষ হতে পারে। আমিষ মানে মাংস থাকতে পারে, চিংড়ি মাছ থাকতে পারে। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে ঠিক উত্তর। তুমি পৌঁছলে 75-এ, তোমাকে একটু অপেক্ষা রাখবো। তুমি আছো 175। তোমার একটি সাধারণ প্রশ্ন আছে, একটি ম্যাজিক প্রশ্ন আছে, আর তোমার ইচ্ছে পূরণের উপায় আছে একটি। তুমি কি এখন সাধারণ প্রশ্নটিই চাইবে? বেশ, দেখে নিই তোমার আজকের শেষ সাধারণ প্রশ্নটা তোমার জন্য কি আছে। রবি ঠাকুর বলতেন, পুরুষেরা স্বভাবত অলস, বাঁধা ঘন্টার বাইরে তারা কাজ করতে চায় না, তখন তাদের আয়েশ আর আড্ডার সময়। অথচ মহিলারা ঘরে বাইরে সব সময় কাজ করে চলেছে। এই প্রাণশক্তির জোরে পড়াশোনা, চাকরি, বাণিজ্য বা ঘরকন্যা, ভারতীয় মহিলারা সব দিকেই এগিয়ে চলেছেন। আবার সাক্ষী মালিক, পিভি সিন্ধু আর দীপা কর্মকার, এবারের অলিম্পিকে মহিলারাই ভারতের মুখ উজ্জ্বল করেছেন। কিন্তু ভারতের টোটাল পপুলেশনের দিকে যদি তাকানো যায় তো 51.5% পুরুষ আর মহিলাদের সংখ্যা 48.5%। পশ্চিমবঙ্গের অবস্থা একটু ভালো, এখানে মহিলাদের সংখ্যা 49%-এর একটু বেশি। ভারতের একটি মাত্র স্টেট এবং পন্ডিচেরি নামে ইউনিয়ন টেরিটরি এই হিসেবের ব্যতিক্রম। এই দুটি অঞ্চলে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি। ভারতের কোন প্রদেশে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি? ভারতের কোন রাজ্যে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি? অরুণাচল প্রদেশ। দাও, উত্তর দাও। আন্দামান। একটা যে কোনো। আন্দামান। আন্দামান, বেশ, তোমার এই উত্তরটা নিলাম, আন্দামান। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, আমরা এবার দেখে নিই কোন রাজ্যে বা প্রদেশে পুরুষদের ছাপিয়ে গেছেন মেয়েরা, দেখা যাক। কেরালায় পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি। কেরালায় প্রতি 1000 জন পুরুষের মধ্যে আর কি মহিলা 1084 জন, মানে যদি পুরুষ 1000 জন থাকেন তো 1084 জন মহিলা আছে। কিন্তু এই যাত্রায় তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা ভুল হয়েছে। তুমি 175-এ দাঁড়িয়ে রইলে, তুমি দাঁড়িয়ে আছো 75-এ। এবার তোমার জাদু প্রশ্নটাকে তোমার সামনে আনা হচ্ছে, ভালো করে দেখো, শান্ত হয়ে উত্তর দাও। এই যে আমরা কতগুলি ছবি দেখছি, তাতে ওই জিজ্ঞাসার চিহ্নের জায়গাটায় কি বসবে এবং তার ব্যাখ্যাটা কি তোমাকে একটু ভেবে বলতে হবে। রসগোল্লা না? রসগোল্লা, মোচা,
নিচে পাখি, হুম। দুটো পাখি, হুম। একটা মানুষের মাথার পিছন দিকটা। এই একটা সূত্র ধরতে হবে, ধরে ওটা আবিষ্কার করতে হবে। কি পাখি আছে এগুলো দেখেছো ভালো করে? বুলবুলি পাখি এটা। নিজেকে নিয়ে সংশয় কেন এত তোমার? না গো, দেখো দেখো দেখো, ছেড়ে দিও না। রসগোল্লা আছে, মোচা আছে, পারবে পারবে। রসকস, আবিষ্কার করো উত্তরটা। রসকস, এই যে রসকস সিঙ্গারা। বেশ, রস কস সিঙ্গাড়া, বুলবুলি, আর পর মস্তক। একটু বুঝিয়ে বলো। রসগোল্লার রস, রস, মোচার কষ হয়, সিঙ্গারা, বুলবুলি পাখির বুলবুলি, আর মস্তক। মাথার ছবি রয়েছে তাই মস্ত। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না। বেশ, এবার দেখে নি তোমার দেওয়া উত্তরটা আমাদের জানা উত্তরটার সঙ্গে কেমন মিল আছে তার। দেখে নি, দেখা যাক। বেশ, তার মানে তোমার কাছে পাওয়া উত্তরটা একেবারে নির্ভুল উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। তুমি ছিলে 75-এ, 75 থেকে আরো 50 জোগাড় করে তুমি বৈষ্ণোদেবী পৌঁছে গেলে, মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেল। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটারি হ্যাপি বার্থডে। এই ভালো মুহূর্তটাকে সঙ্গী করব আমরা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার। মাকে ওটা পরিয়ে দাও। জানেন দেবুদা, হ্যাঁ, যখন মা বাবার বিয়ে হয়েছিল তখন বাবা সরকারি চাকরি করতেন। এরকমও দেখেছি যে মায়ের হয়তো ভালো পরার শাড়ি নেই, বা মায়ের অল্প কিছু বিয়ের গয়নাগাটি ছিল, সেই সব দিয়ে হয়তো বাবা আমাদের কলকাতায় বাসস্থান করেছে। আজকে হয়তো আমরা প্রতিষ্ঠিত হওয়ার পর মাকে একটা দুটো হার দিয়েছি। আজকের এই হারটার অনেক মূল্য, জানেন তো, মা সেটাই বলছে। অনেকেই দিয়েছে, মানে যেটা আমি এখনো কোনো সময় পড়তে পারি না। এখন আর হয়তো মায়ের সেই বয়স নেই যখন মাকে সেই হাড়, ঝুমকো, পাশা, হাতের সব পরলে অনেক সুন্দর লাগতো। আজকে দুই মাই যে আমাদেরকে এত করে বড় করেছে, আজকে যে তাদেরকে এটা দিতে পেরেছি, হ্যাপি প্যারেন্টস ডেকে মানে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, মানে এটার মূল্য অমূল্য। কিন্তু তোমাকে বলি যে মায়েদের বয়স হয় না, সত্যি মায়েদের এক একটা সময় এক এক রকম দেখতে লাগে। এক এক রকম রূপ হয়। তোমার মাকে এখনো ওগুলো পড়লে অসাধারণ সুন্দর দেখায়। এই যে এটা পড়েছেন, দেখো ওনার দিকে তাকিয়ে কেমন সুন্দর দেখাচ্ছে। সুন্দর দেখাচ্ছে আমার মাকে। বেশ, তোমার জন্য একটি জাদু প্রশ্ন বরাদ্দ আছে। এই প্রশ্নটার হাত ধরে তোমাকে 200-তে পৌঁছতে হবে, তাহলে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ হবে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, তোমার এই প্রশ্নটিকে চ্যালেঞ্জ করবার সুযোগ রয়েছে, অতএব তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হওয়ার সুযোগ রয়েছে। তোমার তৃতীয় ইচ্ছেটা একবার তোমার কাছে জেনে নাও। এখন তো আমার বাবা বেড রিডেন, তো বেশিরভাগ সময় শুয়ে শুয়েই কাটায়। তো যদি একটা সোফা সেট হতো যাতে বাবা একটুখানি মানে বসে টিভি দেখতে পারে, বা মা রান্না করছে, ড্রয়িং রুমের সামনেই কিচেন, আধশোয়া হয়ে মায়ের সাথে গল্প করতে পারে। বাহ, ভারী সুন্দর বলেছে। এবং তোমাকে বলি যে এই যে বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের যে চিরন্তন বন্ধন, সেই যে অটুট বন্ধন, এই বন্ধনটা কিন্তু আমরা বলি যে একেবারে ডেনড্রাইট সুপার কুইকের বন্ধনের মতো। বেশ, এবার তোমার জাদু প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো, এরপর থেকে আগে আমার নাম অরিন্দ মুখোপাধ্যায়। ব্রজেশ্বর আগে, হ্যাঁ।
এই তোমার প্রথম ছবি? একে গরম লাগছে কেন? পাকার সামনে দাঁড়িয়ে কে? মনে রেখো, একমাত্র অভিনেতাই হচ্ছে ইন্ডিসপেন্সেবল, তাকে ছাড়া চলবে না। তার সহকারী বলে কিছু নেই যে কাজ চালিয়ে নেবে। আচ্ছা, এই হচ্ছে তোমার ফার্স্ট পজিশন। আচ্ছা, আমি অ্যাকশন বললে এগিয়ে এসে দাঁড়াচ্ছে, বলছো বাবা, তারপর ওর রিয়াকশন, তারপরে চক মার্কে দাঁড়িয়ে প্রণাম, তারপর কথা। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। অ্যাকশন। এই বিষয়ে তুমি কোনো ব্যবস্থা করতে পেরেছো? শ্বশুরমশাই দিতে রাজি হননি, তবে অন্য একটা ব্যবস্থা হয়েছে। এটা কি স্বগতোক্তি না হলিউড স্টাইল? এখানে একটু কমই চাইছিল না? কম চাইছিল? বঙ্কিম লিখেছেন যে সেকালে ছেলেরা বাপের সামনে গলা তুলতো না। না তুললেও একটা সামঞ্জস্য থাকবে বই কি। এই যে আমরা নায়ক সিনেমার দৃশ্যটি দেখছি, তার ভেতরেও তো একটা শুটিং চলছে। কোন সিনেমার শুটিং চলছে? দেবী চৌধুরানী। আমরা উত্তর চাই। দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী, এটাই তোমার উত্তর ফাইনাল? বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? করব। বেশ, করো। কৃষ্ণকান্তের বিল। কৃষ্ণকান্তের বিল। বেশ সৌরভ, তুমি যদি ঠিক বলো তাহলে তুমি পৌঁছে যাবে 225-এ, মানে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ। বুলবুলি, তোমার যদি উত্তর ঠিক হয় তাহলে তুমি পৌঁছে যাবে 175-এ, অর্থাৎ তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। এবার আমরা দেখে নিতে চাইবো কার উত্তরটা ঠিক হলো। যদি একটা ফিল্মের অফার নিয়ে এসেছিল, কি বই? দেবী চৌধুরানী। কি পার? তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে দেবী চৌধুরানী, সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। তুমি এই 50 পয়েন্ট স্কোর করে 175 থেকে পৌঁছে গেছো 225-এ। এবং তোমাকে জানাই, আমাদের এই অনুষ্ঠানে কেউ প্রথম 225 স্কোর করলো। তোমাকে অভিনন্দন। তোমার চতুর্থ ইচ্ছে পূরণ তো হবেই, যেহেতু তুমি 200 ছাড়িয়ে গেছো, সেহেতু তোমাকে আর তো ইচ্ছে পূরণের সুযোগ নেই। আমার তরফ থেকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে। আর দুর্ভাগ্যজনকভাবে যেহেতু তুমি চ্যালেঞ্জ করেছো কিন্তু খেলোয়াড়ের মতো খেলেছো, সেইটা একটা বড় ব্যাপার। আমি তোমাকে সেই জন্য অভিনন্দন জানাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার উত্তরটা ভুল হয়েছে, সেই জন্য তোমার কাছ থেকে 50 নম্বর কেড়ে নেওয়া হলো। তুমি পৌঁছে গেলে 75-এ। চলো আপাতত তোমার চতুর্থ ইচ্ছে পূরণটা করি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। জয় বাবা বিশ্বনাথ। এছাড়া একটি বিশেষ পুরস্কার আছে তোমার জন্য আমার তরফ থেকে, কফি মেকার উইথ কফি পট। আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। এছাড়া মার জন্য এই আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা একটা বিশেষ শাড়ি। আর এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে 5000 টাকার একটা গিফট ভাউচার, এটা তোমার মায়ের জন্য। এবং এটি হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে 2 নাইট 3 ডেজ একটা ফ্রি স্টে, এটাও তোমাদের জন্য। এটা কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে একটা হেলথ গিফট তোমার মায়ের জন্য। এনশিওরের তরফ থেকে তোমার মায়ের জন্য বিশেষ জিনিস আছে। আমাদের এই সমস্ত ইচ্ছে পূরণের পরেও আর একটা বিশেষ ইচ্ছের কথা আমরা বলেছিলাম। সেই বিশেষ ইচ্ছে পূরণ আমাদের হয়ে এই মানুষটির কাছে পৌঁছে যাবে সৌরভ একটি বিশেষ ইচ্ছে পূরণের জন্য আমাদের উষ্ণতা নিয়ে। জি বাংলা জ্যোৎস্না দেবীকে সম্মান জানাচ্ছে সৌরভের মাধ্যমে। আজ আমি দেখা করতে যাচ্ছি জ্যোৎস্না মাসিমার সঙ্গে। ওনার কাছে আমাদের সামর্থ্য মতো কিছু খাবার জিনিস এবং অন্যান্য সহযোগিতার উপকরণ নিয়ে। কেমন আছো বলো? ভালো আছি। তুমি যেমন বলেছিলে সেই রকম আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তোমার জন্য একটু খাবার জিনিস নিয়ে এসেছি।
এরপর যখন আবার তোমার দরকার হবে তুমি আমাকে জানাবে, আমরা অবশ্যই এসে তোমার পাশে দাঁড়াবো। আচ্ছা। এতক্ষণ কথা বললাম জ্যোৎস্না মাসিমার সঙ্গে, অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। বারবার মনে হচ্ছে সত্যি কতটা ভালোভাবে বেঁচে আছি আমরা। আর আমাদেরই খুব কাছের কিছু মানুষ কত কষ্টে কত যন্ত্রণায় নিজেদের দিন গুজরান করছে। আর আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই হ্যাপি প্যারেন্টস ডেকে এইরকম একটা সুন্দর উদ্যোগে আমাকে সামিল করার জন্য। জি বাংলা হ্যাপি প্যারেন্টস ডে মঞ্চ থেকে জ্যোৎস্না দেবীর ইচ্ছা পূরণ করে সৌরভ আসলে সম্মান জানালেন এইরকম অসংখ্য বাবা মাকে।